আমি মিলি। এবার কলেজ ফার্স্ট ইয়ার চলছে। আমি আগে ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যা আমার বিশ্বাস নাড়িয়ে দেয়। মিলির সাথে সেদিন কি ঘটেছিল সেটা জানতে আমাদের সাথে থাকুন আর গল্পটা শুনতে থাকুন। গল্প পাঠে আমি আপনাদের পাশে আছি, নন্দিতা সরকার। সত্যি ভৌতিক কাহিনী চ্যানেলের পাশে থাকতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমি মিলি। এবার আমার কলেজ ফার্স্ট ইয়ার চলছে। আমি আগে ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যা আমার বিশ্বাস নাড়িয়ে দেয়। আমাদের বাড়িটা একটু নির্জন জায়গায়। এক পাশে একটা পুকুর আর বাকি 3 পাশ জঙ্গলে ঘেরা। পরিবেশটা বেশ গা ছমছমে। রাতে তো দূরে থাক, দিনের বেলা লোকজন ভয় পেত যেতে। ওই এলাকায় আমাদের বাড়ি ছেড়ে হাতে গোনা কটা বাড়ি ছিল। পাকা রাস্তা থেকে একটা বুড়ো বট গাছ, তার পাশে একটা সরু গলি, গলির দুপাশে বাঁশবাগান, তারপর একটা পুকুর। পুকুরটার গভীরতা অনেক বেশি। আমরা এখানে এসেছি মাত্র 4 মাস হলো। আমার বাবা পোস্ট অফিসে চাকরি করেন। বাবার কাজের সূত্রে আমাদের এখানে আসা। বাবার মায়না খুব একটা বেশি না হয় আমরা অত অল্প সময়ের মধ্যে ভালো কোনো জায়গা খুঁজে পাইনি, তাই বাধ্য হয়ে এখানে থাকতে হচ্ছে। আমারও আমার মা বাবার জায়গাটা বেশ ভালো পছন্দ ছিল। গাড়ি ঘোড়ার আওয়াজ নেই বললেই চলে। দূষণও খুব কম, এত গাছপালা যাকে বলে প্রকৃতির সান্নিধ্যে। তারপর আমরা যেখানে থাকি বাড়িটা দোতলা। উপর নিচ মিলিয়ে 4টে শোয়ার ঘর, একটা রান্নাঘর, একটা বাথরুম, নিচের তলায় একটা ডাইনিং রুম আর একটা স্টোর রুম। অনেক কম টাকায় বাড়িটা পেয়ে গেছি আমরা, কিন্তু বাড়িটা আমার ঠিক সুবিধার লাগেনি। এই এত কম সময় একটা এরকম বাড়ি পাওয়া যায় নাকি? এখানে লোকগুলো খুব চুপচাপ। ওদের দেখে মনে হয় ওরা যেন কাউকে ভয় পাচ্ছে। ওরা প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলতো না। কিন্তু এখানে একজন বৃদ্ধ মহিলা ছিল, যিনি ওই পুকুরের পাশে একটা বাড়িতে থাকতেন, সবার থেকে আলাদা। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এখানকার লোকজন ওনাকে এড়িয়ে চলতো। কেন সেটা জানি না। আমার তো ওনাকে বেশ ভালো লাগে। আমি ওনাকে ঠাকুমা বলে ডাকি। মাঝে মাঝে ওনার সাথে গিয়ে গল্পও করি। উনি আমাকে এই জায়গা সম্পর্কে অনেক অস্বাভাবিক কথা বলেন, কিন্তু আমি ভাবতাম ওনার বয়স হয়ে গেছে, একা থাকে, তাই হয়তো এসব বলে। আমি গল্প মনে করে কথাগুলো শুনতাম, কিন্তু কথাগুলো আমি বিশ্বাস করতাম না, কারণ উনি যেগুলো বলতেন সেগুলো আমার কাছে অবিশ্বাস্য ছিল। ওনার কাছ থেকেই জানতে পারি এখানে নাকি রাত 11টার পরে কেউ বাইরে বেরোয় না। বিশেষ করে ওই পুকুরটার আশেপাশে কেউ যায় না রাতে। কারণ জানতে চাইলে উনি বলতে চায় না। কিন্তু ওনাকে খুব জোরাজোরি করার পর উনি একদিন বলেন এই পুকুর নাকি কোনো রহস্য লুকিয়ে আছে। উনি আমাকে সাবধান করেন, বলেন আমি যেন এই বিষয় নিয়ে কৌতূহল না দেখাই, তাহলে আমি বিপদে পড়তে পারি। কিন্তু সেদিন আমি ওনার কথা কোনো গুরুত্ব দিই না। কিন্তু সেদিন রাতে আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে, যা আমার ধারণা পাল্টিয়ে দেয়। কিছুদিন হলো আমি একটা পার্ট টাইম জব শুরু করেছি। আমি যেখানে জব করি সেটা ওই জায়গা থেকে বেশ অনেকটাই দূর। রোজ আমি রাত 9টা থেকে 10টার মধ্যে বাড়ি ফিরি। কিন্তু সেদিন বৃষ্টিতে ট্রেন অবরোধ হওয়ায় আমি বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যায়। ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য কোনো কিছু না পাওয়ায় সেদিন বাড়ি ফিরতে রাত 12টার বেশি বেজে যায়। তারপর আবার মা বাবারও সেদিন বাড়ি ছিল না, এক আত্মীয়ের বাড়ি গেছিল। ট্রেন গন্ডগোল হওয়ায় বাড়ি ফিরতে পারেনি। আমি একটু সাহসী মনের ছিলাম, তাই এত রাতে এতটা রাস্তা নির্ভয়ে এসেছি। কিন্তু আমাদের বাড়ির সামনের গলিতে আসতে হঠাৎ যেন আমার পা থেমে যায়, কেমন যেন শরীরে কাঁটা দিয়ে ওঠে। সারা রাস্তা আমি নির্ভয়ে আসলেও কেন জানি না কোনো এক অজানা আশঙ্কা আমার মনে বারবার উকি দিচ্ছিল। তার সাথে ঝিরঝিরে বৃষ্টি যেন পরিবেশটাকে আরো গা ছমছমে করে তুলেছে। তখন আমি একটু থেমে নিজেকে বোঝাই ওগুলো শুধু গল্প, ওদের ভুল ধারণা। আজকেই তো সুযোগ, আজকে আমি একা বাড়ি ফিরতে পারলে সত্যিটা প্রমাণ হয়ে যাবে। এরপর থেকে কেউ এভাবে ভয়ে ভয়ে থাকবে না। আমি এসব ভেবে মনে সাহস করে দুপাশে বাঁশবনে ঘেরে গলি দিয়ে হাঁটতে শুরু করি। পুকুর পাড়ের কাছে যেতেই কিছু একটা অদ্ভুত অনুভব করি। তারপর মনে হলো কেউ যেন পেছন থেকে আমাকে ডাকছে। ঝিরঝিরে বৃষ্টির জন্যেও গলাটা ঠিক বোঝা গেল না। গলাটা আমার মায়ের গলার মতো শোনাচ্ছিল। আমি সেই মুহূর্তে দুর্বল হয়ে নিজের মা ভেবে কোথায় সাড়া দিতেই যাব, তখনই মনে পড়ে গেল সেই বুড়ি ঠাকুমার কথা। উনি আমাকে বারবার সাবধান করেছিলেন, যাই হয়ে যাক মাঝরাতে বাড়ির বাইরে কারোর ডাকে যেন সাড়া না দিই। আমি ডাকে সাড়া দিই না। ওই বৃষ্টি ভেজা রাতে ঠান্ডা আবহাওয়াতেও আমি ঘেমে যাচ্ছিলাম। আমি মনে সাহস নিয়ে এগিয়ে চললাম।
কিছুক্ষণ পর কারোর কান্নার আওয়াজ শুনতে পেলাম। কেউ ডাকছে বাঁচাও বাঁচাও বলে। আমার সাথে কি হচ্ছে আমি জানি না, এগুলো আমার মনের ভুল কিনা তাও জানি না। আমি হেঁটে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন রাস্তাই শেষ হচ্ছে না। আমি ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছি বারবার। আমি কোনো কিছুতে সাড়া না দিয়ে এগিয়ে যাই। এভাবে অনেকক্ষণ কেটে যায়। আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। হঠাৎ দেখলাম পুকুরে কেউ যেন ডুবে যাচ্ছে। আমি এটা আর বুঝতে বাকি রইল না, এগুলো কোনোটাই সব স্বাভাবিক নয়। আমি নিজের মনকে বোঝালাম শেষ পর্যন্ত আমাকে বাঁচার চেষ্টা করে যেতে হবে। মনে সাহস হারালে হয়তো বাকিদের মতো আমিও হারিয়ে যাব। কি হবে আমার সাথে? আর ওই পুকুরের রহস্যটাই বা কি? আমার মাথায় তখন নানা চিন্তা ঘুরছে। আমার শরীর খুব দুর্বল লাগছে। চারদিক থেকে নানা রকম ভয়ানক শব্দ আসছে। আমি এতক্ষণে একটা জিনিস লক্ষ্য করলাম, এই শব্দ আমাকে আকর্ষণ করছে, আমাকে কোনো একটা চক্র করে আবদ্ধ করেছে। যতক্ষণ আমি এই আওয়াজ শুনতে পাবো ততক্ষণ আমি এখান থেকে বেরোতে পারবো না। আমার শরীর খুব ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এই আওয়াজ যেন আমাকে সম্মোহন করছে। আমি ভাবলাম এভাবে হেরে গেলে চলবে না, আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি আমার ব্যাগে থাকা ইয়ারফোনটা বের করে কানে দিয়ে একটু জোরে সাউন্ড দিয়ে গান চালাই, যাতে বাইরের কোনো শব্দ যেন আমি শুনতে না পাই। আমার বুদ্ধিটা কাজে লেগে যায়। আমি বাইরের কোনো আওয়াজ শুনতে পাই না। অবশেষে একটু হাঁটার পরে আমি আমার বাড়ি দেখতে পাই। আমি দরজা খুলে ঘরে ঢুকে দেখি আমাদের বাড়ির কাজের মাসি আমার জন্য অপেক্ষা করছে। ওনাকে দেখে আমি যেন জীবন ফিরে পাই। আমাকে এত রাতে দেখে আর এত ভীত দেখে উনি চিন্তিত হন এবং অবাক হন, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করে না। আমি ঘরে ঢুকে ঘড়িতে দেখি 12:10 বাজে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো অনেকক্ষণ ওখানে আটকে ছিলাম। তাহলে 12:10 কিভাবে বাজতে পারে? আমার সাথে কি হচ্ছে এসব? আমি আর কিছু ভাবতে পারলাম না। সারাদিনের ক্লান্তি আর রাতের এই ঘটনা সব মিলিয়ে আমার চোখের পলক লেগে গেল। আমি রাতে ঘুমের ঘোরেও ওই শব্দ শুনতে পাচ্ছিলাম। অনেক কষ্টে সেদিন রাত কাটলো। পরদিন সকাল সকাল মা বাবা বাড়ি ফিরে আসলো। সারা রাত মা ঘুমোনো আর চিন্তা থেকে আমার চোখের নিচে কালি পড়ে গেছিল আর আমাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। মা আমাকে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে মা বাবাকে সত্যিটা আমি বলি না, কারণ আমার মনে হয়েছিল ওরা এসব জানলে চিন্তা করবে, কিংবা যদি এসব জানলে ওরাও আবার বিপদে পড়ে। কিন্তু আমার মনে এই প্রশ্নগুলো থেকেই যায়। কি ছিল ওই পুকুরের রহস্য? আর 12টারই বা কি রহস্য ছিল? আমি খুব ক্লান্ত হওয়ায় আমি আজ কলেজ অফিস সব ছুটি নিলাম। আমার মাথা থেকে কাল রাতে কথাগুলো যাচ্ছিলই না। আমার চোখের সামনে কাল রাতের ওই ভয়ানক ঘটনাগুলো বারবার ভেসে উঠছিল। ওই ঘটনাগুলোর জন্য আমি সারাদিন খুব আনমনা হয়ে গিয়েছিলাম। এইভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু প্রত্যেক রাতের আমি সেই ডাক ভয়ানক শব্দগুলো শুনতে পেতাম। আমি একদিন ঠিক করলাম এভাবে আর কতদিন? এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে, কিন্তু কিভাবে? এই জায়গার সবাই তো এই ঘটনাকে এড়িয়ে যায়, সবাই এই বিষয়ে কথা বলতে ভয় পায়। তাহলে কিভাবে আমি রহস্যের সমাধান করব? কোথায় পাবো আমি আমার প্রশ্নের সব উত্তর? হ্যাঁ, একজন আছে যার কাছে আমি আমার সব প্রশ্নের উত্তর পেতে পারি। কাল সকালে উঠেই আমাকে সেখানে যেতে হবে। আমাকে সব সত্যিটা জানতেই হবে। একদিন সকালে আমি বুড়ি ঠাকুমার বাড়ি যাই। আমার মন বলছে বুড়ি ঠাকুমা অনেক কিছু জানেন। আমার কোথাও যেন মনে হচ্ছে এইসব ঘটনার সাথে ওনার কোনো একটা সম্বন্ধ আছে, কিন্তু কি সেটা আমাকে জানতেই হবে। এইসব ভাবতে ভাবতে আমি বুড়ি ঠাকুমার বাড়ি পৌঁছালাম। কিছুক্ষণ ডাকার পর বুড়ি ঠাকুমা দরজা খুলল। আমাকে এত সকালে এরকম অবস্থায় দেখে বুড়ি ঠাকুমা চিন্তিত হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, কি রে দিদি ভাই, এত সকালে আর তোকে এরকম দেখাচ্ছে কেন? আমি বলি, সব বলছি ঠাকুমা, আগে ঘরে ঢুকতে তো দাও। ওখানে গিয়ে আমার একটা ক্ষীণ আশার সৃষ্টি হয়। আমার মনে হয় এবার হয়তো সব রহস্যের সমাধান হবে। আমি ঘরে ঢুকে বিছানার এক কোনায় বসি। ঠাকুমা বলে, বস দিদি ভাই, আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসি। আমি বললাম, না থাক, তুমি আগে এখানে বসো তো, আমার তোমার সাথে অনেক কথা আছে। আমি ঠাকুমাকে আমার সাথে ঘটা সব ঘটনাগুলো খুলে বলি। সব শুনে ঠাকুমা বলে, তুই প্রথম ওই পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পেরেছিস। তোর সাহসের বুদ্ধিমত্তার জন্য আজ তুই বেঁচে আছিস, না হলে তুইও হয়তো আজ অন্যদের মতো হারিয়ে যেতিস। আমি তখনই প্রশ্ন করি, কিন্তু কেন ঠাকুমা? এই ঘটনার পেছনে রহস্যটা কি?
বুড়ি ঠাকুমা কিছুক্ষণ চুপ করে থাকে, উত্তর দেয় না। আমি আবারও জিজ্ঞেস করি, ঠাকুমা তুমি চুপ করে থেকো না, আমি জানি তুমি অনেক কিছু জানো এই বিষয়ে, আমাকে সত্যিটা বলো, এভাবে আর কতদিন নিরীহ মানুষগুলো ভয়ে ভয়ে দিন কাটাবে? খেয়াল করি বুড়ি ঠাকুমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ঠাকুমা তুমি কাঁদছো? এবার বুড়ি ঠাকুমা বলা শুরু করলো, আজ থেকে প্রায় 5 বছর আগে তোর বয়সী আমার একটা নাতনি ছিল। আমার ছেলে ও বৌমা ছোট থাকতেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি আমার নাতনিকে মানুষ করি। ওর নাম নিশি। নিশিকে দেখতে খুব সুন্দর ছিল, মুখখানা চাঁদের মতো, চোখ জোড়া হরিণের মতো টানা টানা, কোমর ছড়িয়ে ঘন চুল, গায়ের রং দুধের মতো ফর্সা। সব মিলিয়ে নিশিকে দেখতে কোনো রাজকন্যার থেকে কম ছিল না। আমার নাতনি বলতে বলছি না, যেমন রূপে লক্ষ্মী তেমন গুণেও সরস্বতী ছিল আমার নিশি। তোরা যে বাংলোতে থাকিস, ওই বাংলোর মালিকের ছেলে রাহুল আর আমার নাতনি দুজন দুজনকে খুব ভালোবাসতো। ওদের সম্পর্কের কথা জানতে পেরে রাহুলের বাবা এসে নিশিকে রাহুলের থেকে দূরে থাকার জন্য অনেকবার হুমকি দিয়ে গিয়েছিল। আমার নিশি অনেক বুঝিয়েছি যে রাহুল বড় লোকের ছেলে, তার উপর উঁচু জাতের, তাই রাহুলের থেকে দূরে থাকতে, কিন্তু নিশি শোনেনি। একদিন এক বিপত্তি ঘটে। নিশির আচরণ আমার একটু অদ্ভুত থাকে। আমি নিশিকে বারবার জিজ্ঞেস করার সত্ত্বেও নিশি আমাকে কিছু বলে না। একদিন নিশি আর আমি খাচ্ছিলাম, হঠাৎ নিশি উঠে দৌড়ে চলে যায়। ওকে খুব ক্লান্ত দেখাতো। ওর শরীর সব লক্ষণগুলো দেখে আমি যে বুঝলাম, তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। বুড়ি ঠাকুমা চুপ করে যায়। আমি জিজ্ঞেস করি, কেন, কি হয়েছিল বুড়ি ঠাকুমা? ঠাকুমা আবার বলা শুরু করে, নিশির শরীর লক্ষণগুলো দেখে সবে ছিল পোয়াজিদের মতো। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি নিশিকে আবার জিজ্ঞেস করি, দিদি ভাই সত্যি করে বলো কি হয়েছে? নিশি এবার আমাকে সব সত্যিটা বলে। নিশি কাঁদতে কাঁদতে বলে, রাহুল এক প্রকার নিশির অমতেই ওর সাথে সহবাস করেছে, আর এখনো গর্ভবতী। রাহুল নিশিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। নিশি রাহুলকে জানায় যে ও গর্ভবতী, কিন্তু রাহুল বাচ্চাটাকে অস্বীকার করে এবং আমার নিশিকে চরিত্রহীন বলে অপমান করে। সব কথা শুনে আমার খুব রাগ হলো। আমি নিশিকে অনেক কথা শোনাই, গালিগালাজও করি, কিন্তু কি করব বলো দিদি ভাই? মা বাবা মরা মেয়ে তো, ফেলে তো দিতে পারি না। আমি নিশিকে নিয়ে রাহুলদের বাড়ি যাই। ওখানে গিয়ে রাহুলের বাবাকে সব বললে রাহুলের বাবা আমাদের যা তা অপমান করে বাড়ি থেকে বার করে দেয়, আর আমাদের মেরে ফেলার হুমকিও দেয়। বাধ্য হয়ে আমরা চলে আসি। ওরা বড়লোক, কত ক্ষমতা, সেখানে আমি বুড়ি মানুষ আর নিশি একটা অল্প বয়সী মেয়ে, কি বা করতে পারি আমরা? ধীরে ধীরে নিশির পোয়াতি হওয়ার খবর গ্রামের সবাই জেনে গেল। আমাদের নিয়ে অনেকে অনেক খারাপ কথা বলতো। আমার নাতি নিশি নাকি ইচ্ছে করে বড়লোকের ছেলেকে ফাঁসিয়েছে, নিশি চরিত্রহীন, এসব অনেক কথা গ্রামবাসী বলতো। একদিন নিশি রাত 12টা নাগাদ লুকিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে, এমন সময় আমি জেগে যাই। আর নিশিকে যেতে দেখে আমি নিশিকেও কোথায় যাচ্ছে জিজ্ঞেস করায় ও আমাকে বলে রাহুল ওকে পুকুর পাড়ে ডেকেছে। আমি ওকে বারবার সাথে যাওয়ার জন্য জড়াজড়ি করলেও শোনে না। নাতির আবদারের কাছে হার মেনে বাধ্য হয়ে আমি ওকে যেতে দিই। এই অবধি বলে বুড়ি ঠাকুমা আবার কাঁদতে শুরু করলো। আমি বুড়ি ঠাকুমার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। বুড়ি ঠাকুমা আবার বলা শুরু করে, আমার নিশি যে সেই গেল আর ফিরল না। নিশি যাওয়ার মিনিট 15 পরে পাড়ার লোকের গলায় আওয়াজ শুনি। ওরা বলছিল কেউ নাকি পুকুরে ডুবে যাচ্ছে। ওদের কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। নিশিও তো পুকুর পাড়ে গেছিল। আমি তখনই পুকুর পাড়ে যাই, দেখি আমার নাতনি জলে ডুবে যাচ্ছে। ও গলা ফাটিয়ে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু পাড়ার সব লোক দাঁড়িয়ে দেখছে, কেউ ওকে বাঁচাতে যাচ্ছে না। নিশির শরীর কোনো ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করা ছিল। রাতের অন্ধকার ও পুকুরের জল যে আমার নিশির রক্তে লাল বর্ণ ধারণ করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি সবাইকে কত আকুতি মিনতি করেছি, আমার কান্নার সুস্বাদিন কারোর কান অবধি পৌঁছায়নি। দেখতে দেখতে আমার নিশি জলের অতলে তলিয়ে গেল। এই বুড়িটাকে একা করে দিয়ে গেল, যাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সে আমার চোখের সামনে জলের অতলে তলিয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না।
তারপর থেকে রাতের এই ঘটনা শুরু হয়। ওই পুকুর পাড় থেকে যেই রাত 12টার পর আসতো সেই হারিয়ে যেত, কিন্তু কি হতো তার সাথে কারোর কোনো ধারণা ছিল না। কিন্তু আমার মনে হতো নিশির সাথে ঘটা অন্যায়ের সাথে কোথাও যেন যোগাযোগ আছে। প্রথম প্রথম অনেকেই সাহস করে এই রহস্যের সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু তারা সবাই হারিয়ে গেছে। তারপর পাড়ার সবার মনে একটা ভয় তৈরি হয়। সবাই ওই পুকুরটাকে বিশেষ করে রাত্রিবেলা এড়িয়ে চলতে শুরু করে। রাত 12টার পরে বাড়ির বাইরে কেউ বেরোতো না। এক ভদ্রলোক তার স্ত্রী সন্তান নিয়ে এই পাড়ায় নতুন এসেছিল। পরিবারটা বেশ শিক্ষিত ছিল, তোদের মতোই। ওই ভদ্রলোক এই ঘটনা জানার পরেও তারা এটা বিশ্বাস করতেন না। কাজ সেরে একদিন ওনার ফিরতে ফিরতে রাত 12টার বেশি বেজে যায়। ওনার স্ত্রী ওনাকে ফোন করেন। ভদ্রলোক যখন ফোনটা ধরেন তখন তুমি এই পুকুরের কাছে ছিলেন। আর তখনই ওনার সাথে অদ্ভুত ঘটনাগুলো ঘটা শুরু হয়। সেই ভয়ানক ডাক, ফোনের ওপার থেকে ওনার স্ত্রী সবটা শুনতে পান। ওই ভদ্রলোক আর বাকি 5 জনের মতো উধাও হয়ে যান। ওনার আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এই ভদ্রলোকের স্ত্রীর কাছ থেকেই প্রথম রাতে কি ঘটে তা জানা যায়। ভদ্রলোকের স্ত্রী এও বলেন প্রথমে নাকি উনি কোনো এক অল্প বয়সী মহিলার গলা শুনতে পেয়েছিলেন। এই ঘটনার থেকে আমি নিশ্চিন্ত হয়ে যাই। এই রাতে পাড়ার লোকজনদের উধাও হয়ে যাওয়ার পেছনে তুমি সাবধানে থেকো বুড়ি ঠাকুমা। সব ব্যবস্থা হয়ে গেলে আমি তোমাকে জানাবো। 2 দিন পর আমি বুড়ি ঠাকুমার বাড়ি আবার যাই। বুড়ি ঠাকুমা, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি তান্ত্রিক কাকুকে সব বলেছি, উনি আমাদের হেল্প করতে রাজি হয়েছেন। আজ রাতেই আমরা নিশির আত্মাকে ডাকবো। দেখতে দেখতে রাত গনিয়ে এলো। আমি ঠাকুমার ঘরের দরজায় গিয়ে কড়া নাড়লাম। আমার বাড়িতে অবশ্য এসব বিষয়ে কিছু জানে না। আমি বাড়িতে বলে এসেছি ফ্রেন্ডের বাড়িতে গ্রুপ স্টাডির জন্য থাকবো। প্রথমে মা বাবা না মানলেও পরে আমাকে পারমিশন দেয়। আমি ওদের সত্যিটা বলিনি, কারণ আমি ওদের এসবের মধ্যে জড়াতে চাইনি। মা বাবা এসব জানলে আমাকে কিছুতেই এসব করতে দিত না। কিন্তু আমার মনে নিশির জাস্টিস পাওয়া প্রয়োজন। আজ আমি বুড়ি ঠাকুমার বাড়ি একা আসিনি, আমার সাথে তান্ত্রিক কাকু আর আমার ফ্রেন্ড সবটা যে এই বিপদে আমাকে একা ছাড়তে চায়নি। আর তাছাড়া ও পেশায় একজন পুলিশ অফিসার, তাই ও চেয়েছিল নিশির জাস্টিস পাওয়া প্রয়োজন। নিশির আত্মাকে ডাকার সব ব্যবস্থা করলো কাকু। ব্যবস্থা যখন শেষ হলো তখন ঘড়িতে 12টা ছুঁই ছুঁই। পুরো ঘর অন্ধকার, শুধুমাত্র কয়েকটা মোমবাতি জ্বলছে। কাকু সবাইকে বলল এক মনে নিশির কথা চিন্তা করতে। আর নিশির আত্মা ওনার মধ্যে আসলে সেটা কিছুক্ষণ পর্যন্তই থাকবে, তাই যা যা প্রশ্ন করা খুব তাড়াতাড়ি করতে। আর এই প্ল্যানচের দ্বারা অন্য অনেক খারাপ আত্মাও আকর্ষিত হবে, তাই সবাইকে সবার হাত শক্ত করে ধরে রাখতে বললেন। আর নিশি ছাড়া অন্য কোনো মৃত ব্যক্তির কথা ভাবতে বারণ করল। যদি অন্য কোনো খারাপ আত্মা এই ডাকে সাড়া দেয় তাহলে ওদের সবার প্রাণ সংশয় হতে পারে। আর একটা বিষয়, কোনোভাবেই যেন নিশি অতিরিক্ত রেগে না যায়, এই বিষয়ে উনি আমাদের খেয়াল রাখতে বললেন। মিনিট 5 পরে ঘরের আবহাওয়া বদলে গেল। পরিবেশ গা ছমছমে হয়ে যায়। সেই রাত 12টার পর পুকুর পাড়ে যেমন আওয়াজ শোনা যায়, ঘরের মধ্যে ঠিক সেই রকম আওয়াজ শোনা যাচ্ছিল। তার মাঝে একটা মেয়ের কান্নার শব্দ। কিছুক্ষণ পর তান্ত্রিক কাকু অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। আমরা বুঝতে পারি যে উনি আর নিজের মধ্যে নেই, ওনার উপর কোনো আত্মা ভর করেছে। কিন্তু কে এই আত্মা? এটা কি নিশ্চয় নিশির আত্মা নাকি অন্য কারো? আমাদের সংশয় পরের মুহূর্তে কেটে যায়। তান্ত্রিক কাকুর গলায় এক রাগী মহিলার কণ্ঠ বেরিয়ে আসে। তোরা আমাকে কেন ডেকেছিস? কি চাস তোরা আমার থেকে? নিশি, আমরা জানতে চাই তোমার মৃত্যুর পেছনে কে দায়ী। কি হয়েছিল ওই রাতে তোমার সাথে? প্লিজ নিশি, চুপ করে থেকো না, বলো। আমরা চাই তুমি ন্যায় বিচার পাও, তোমার আত্মা শান্তি পাক। আর কারোর জন্য না হোক, তোমার বুড়ি ঠাকুমার জন্য অন্তত বলো। কাকুর গলা থেকে এবার মেয়েলি কণ্ঠ ভেসে আসে। সেদিন রাতে রাহুলের নাম্বার থেকে মেসেজ আসে। সে বলে আমার সাথে দেখা করতে চায় পুকুর পাড়ে।
আমাদের সন্তানের ব্যাপারে কথা বলতে চায়। আমি প্রথমে একটু অবাক হলেও পরে সন্তানের কথা ভেবে যাই। কিন্তু নিশি থেমে যায়। কিন্তু কি নিশি? সেখানে রাহুলের বদলে অপেক্ষা করছিল রাহুলের বাবা ও কাকা, তাদের বিশ্বস্ত কর্মচারী রঘু আর তাদের ভাড়া করা দুজন লোক। আমি যেতে ওর বাবা আমার আর আমার ঠাকুমা আর পরিবার নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তারপর একে একে সবাই আমার উপর শারীরিক নির্যাতন করতে থাকে। আমি সেদিন অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু কেউ আমার কোনো কথা শোনেনি। আর আমি সব শেষে যখন আমার নিথর দেহটা মাটিতে পড়েছিল, তখন ওনারা আমার দেহটাকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে পুকুরে ফেলে দেয়। এতক্ষণ আমার চিৎকারে পুরো পাড়ার লোক জড়ো হয়েছিল। পাড়ার লোককে আসতে দেখেই ওরা সবাই পালিয়ে যায়। পুরো পুকুর আমার রক্তের রঙে লাল হয়ে গেছিল। তখন আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য হাহাকার করছিলাম, কিন্তু সেই হাহাকার ওখানে উপস্থিত সবার কানে পৌঁছলেও হৃদয় অবধি হয়তো পৌঁছিয়েছিল না। সেদিন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল আর আমার ঠাকুমাকে মিথ্যে সহানুভূতি জানাচ্ছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করার বিন্দুমাত্র চেষ্টা করেনি। নিশির কথা শুনে ওখানে সবার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করে। ঘড়ির দিকে চোখ পড়তেই বুঝতে পারলাম ভোর হয়ে আসছে, আর বেশি সময় নেই। তোমরা যা জানতে চেয়েছিলে আমি সব বলেছি। এবার আমার যাওয়ার সময় চলে এসেছে, আমাকে যেতে হবে। দেখো নিশি, তোমার সাথে যা হয়েছে সেটা অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু সবাই তো এরকম হয় না। প্লিজ কয়েকজন মানুষের পাপের শাস্তি তুমি নিষ্পাপ সাধারণ মানুষদের দিও না। আমি কথা দিচ্ছি, আমি তোমার সাথে যারা এমন করেছে তাদের যোগ্য শাস্তি পাওয়ার ব্যবস্থা করব। আমার কথা শুনে নিশি হাসে। ঠিক আছে, তোকে আমি 3 দিন সময় দিলাম। এর মধ্যে যদি তুই তোর কথা রাখতে পারিস তাহলে আমি তোর সব কথা মেনে নেব, আর তা না হলে একটা ভয়ানক হাসি দিয়ে কি আমাকে সাহস দেওয়ার জন্য আমার বয়ফ্রেন্ড দীপ আমার হাতটা ধরে। নিশি সেদিন এক ঝলক তাকিয়ে আবার বলে, তাহলে তোকে তোর সব আপনজনকে একে একে হারাতে হবে, আর সবার প্রথমে তোর এই প্রেমিককে। নিশির কথায় আমার অন্তর কেঁপে ওঠে। আমি দীপের দিকে তাকাই। দীপ আমার হাতটা আরো শক্ত করে ধরে আর মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আমি রাজি। এই 3 দিনের মধ্যে তোমার খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করব। নিশি হালকা একটা হাসি দেয়। তারপর তান্ত্রিক কাকু মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। চোখে জল ছেটাতেই কিছুক্ষণ পর তান্ত্রিক কাকুর জ্ঞান ফেরে। আমরা ওনাকে নিশির কথা সব ঘটনা খুলে বলি। উনি সব শোনার পর প্রথমেই বলে, তুমি ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছো তো মা? জানো তো কথা না রাখতে পারলে এর ফলাফল কি ভয়ানক হতে পারে? হ্যাঁ কাকু, আমি সব ভেবে চিনতেই সিদ্ধান্ত নিয়েছি। এইসব কিছু শেষ হওয়া প্রয়োজন। নিশি অনেক বছর ধরে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর খুনিরা শাস্তি না পেলে এই ঘটনার কখনোই ইতি হবে না, আর ওর আত্মাও কখনো শান্তি পাবে না। কিন্তু এখন কি করবি দিদি ভাই? কিভাবে শাস্তি দিবি ওই পিশাচগুলোকে? এখন আমাদের একজনই সাহায্য করতে পারে। তান্ত্রিক কাকু বলে ওঠে, কে সে? রাহুল। আচ্ছা, আমি রাহুল আর ওর পরিবারের ঠিকানা যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করেছি। আমরা আজই রাহুলের সাথে দেখা করব। হাতে সময় খুব কম। বাড়ি ফিরে আমি ভাবতে শুরু করি কিভাবে সবকিছু। আমার মধ্যে এক অদ্ভুত ডেসপারেশন কাজ করে। এটা ভেবে যে আমি নিশির খনিদের 3 দিনের মধ্যে শাস্তি দিতে না পারলে আমার পরিবার। দীপ রাহুলের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে রাহুল একজন বড় ব্যবসায়ী, আর রাহুল এখনো অবিবাহিত। ওর মা বাবার সাথে থাকে না, অন্য একটা বাড়িতে একা থাকে। দীপের কথা শুনে মনে হলো রাহুল ছেলেটা হয়তো সত্যিই নির্দোষ। ও হয়তো সব জানলে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। কথা মতো আমি আর দীপ বিকালে রাহুলের বাসায় যাই। একজন মধ্যবয়সী লোক দরজা খোলে। রাহুলের যুবক বয়সী ছবি ছিল। এখন চেহারা পুরোটা না মিললেও কিছু সাদৃশ্য ছিল, যা দেখে আমরা বুঝতে পারি আমরা ওনাকে সব ঘটনা খুলে বলি। প্রথমে আমাদের কথা বিশ্বাস করেন না,
দীপ আগেই আন্দাজ করেছিল এমন কিছুর, তাই নিশির সব কথাও রেকর্ড করেছিল। আমরা রাহুলকে সেই রেকর্ডিং শোনাই। রাহুলও প্রথমবার শুনেই নিশির গলা চিনতে পারে। নিশির কথাগুলো শোনার পর রাহুলের চোখ থেকে শ্রাবণের ধারার মতো অশ্রু বইছিল। অতঃপর রাহুল আমাদের সাহায্য করার জন্য রাজি হয়। আমাদের প্ল্যান ছিল রাহুল গিয়ে ওর বাবা মার মুখ থেকে স্বীকারোক্তি দেওয়াবেন আর ওই রেকর্ডগুলো করবেন। কিন্তু রাহুল অনেক চেষ্টা করার পরেও রাহুলের বাবা মা বা রঘুবাবুর মুখ থেকে কিছু বের করতে পারেন না। এদিকে সময়ও শেষ হয়ে আসে। আজই শেষ দিন। আমি এবার সত্যি প্রচুর ভয় পেয়ে যাই। নিশির শেষ কথাগুলো মনে পড়তেই শরীর দিয়ে শিহরণ বয়ে গাটা ঠান্ডা হয়ে যায়। দীপ মিলি বুড়ি ঠাকুমার ঘরে বসে আছে, সাথে বুড়ি ঠাকুমা আর রাহুলও আছে। রাহুলের জোরাজোরিতে মিলিরা রাহুলকেও এখানে নিয়ে এসেছে। সবাই মিলে ভাবছে কিভাবে আজ রাতের মধ্যে দোষীদের যোগ্য শাস্তি দেওয়া যায়। মিলি চিন্তায় মগ্ন ছিল। মিলির চিন্তা কিছু বুঝতে পেরে দীপ মিলির হাত ধরে রাখে। ভালোবাসার মানুষের হাতের স্পর্শ পেয়ে মিলির হুঁশ ফেরে। আমি জানি মিলি, তুমি নিশির বলা কথা নিয়ে চিন্তা করছো, কিন্তু দেখো, কারোর কোনো ক্ষতি হবে না। আমরা ঠিক পারবো। আমরা ঠিক নিশি অপরাধীদের শাস্তি দেওয়া। রাহুল: হ্যাঁ মিলি, তুমি চিন্তা করো না। ওরা আমার পরিবারের লোক হলেও ওরা আমার সাথে, আমার নিশির সাথে আর আমাদের সন্তানের সাথে যা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। মিলি ঠিক বলেছেন রাহুল দা, আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। মিলি বলে ওঠে, আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? আমরা অপরাধীদের পেছনে যাব না। মানে কি বলছো তুমি এসব? অপরাধীদের পেছনে যাবে না? অপরাধীরা তাহলে শাস্তি পাবে না? আমার নিশির সাথে ন্যায় বিচার হবে না? উল্টাউন রাহুল দা, আমি সেটা একবারও বলিনি। আমি বলেছি আমরা আর অপরাধীদের পেছনে যাব না, এবার ওরা আসবে আমাদের। সেটা কিভাবে? আমাদের মধ্যে একজন রাহুলদার বাবাকে ফোন করে বলবে যে আমরা নিশির খুনের ব্যাপারে, সেই রাতের ব্যাপারে সব জানি, আর আমাদের কাছে সেটার প্রমাণও আছে। আর যদি ওরা আমাদের টাকা না দেয় তাহলে আমরা সেটা পুলিশের কাছে দিয়ে দেব। কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, ওরা আমাদের কথা বিশ্বাস করবে কেন? সেটা তো আমরা জানি, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু ওরা তো সেটা জানে না। আর আমরা তো ঘটনাটা পুরোটাই জানি। ওদের এমন কিছু বলতে হবে যাতে ওরা বিশ্বাস করে আমাদের কাছে প্রমাণ আছে। আর যখন ওর আমাদের এই জালে পা দেবে তখন ওদের দিয়ে ভয় দেখিয়ে ওদের নিজেদের দিয়েই স্বীকারোক্তি দেওয়া। গ্রেট আইডিয়া, রাহুলদা বলে ওঠে। প্ল্যান হলো রাহুলের বাবাদের নিশিদের পাড়ায় ডাকা হয়। মিলিয়েই ফোন করে নিশির বাড়িতে ডাকে। রাত 11টা নাগাদ। রাত 11টা বাজে। সবাই নিশির বাড়ি থেকে কিছুটা দূরে আছে। মিলি একা নিশির বাড়িতে আছে, আর ঘরে আছে একটা রেকর্ডার। ঘর সম্পূর্ণ অন্ধকার। হ্যালো মিলি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। 11:30 বেজে গেল, ওরা তো এখনো আসলো না। তুমি শিওর এই প্ল্যানটা কাজ করবে? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস ওরা আসবেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মিলি, ওরা আসছে। তুমি রেডি তো? হ্যাঁ, একদম রেডি। মিলি নিশির মতো করে সেজেছে। ঠিক সেই রাতে নিশি যেভাবে ছিল পুরোপুরি সেভাবে। 3জন লোক ঘরে ঢোকে। রাহুলের বাবা বলে ওঠে, কেউ আছেন? আমরা টাকা নিয়ে এসেছি। আরেকজন ব্যক্তি রাহুলের বাবাকে বলে ওঠে, আপনি নিশ্চিত এখানেই আসতে বলেছেন? এখানে তো ওই বুড়িটা ছাড়া আর কেউ থাকে না, আর কাউকে তো দেখছি না। দারোয়ান: হ্যাঁ স্যার, এত রাতে এখানে আসাটা কি ঠিক হলো? আর আপনি তো জানেনই রাত 12টার সময় এখানে কিসব ঘটে। রাহুলের বাবা হঠাৎ বলে উঠল, একদম চুপ, ওসব ফালতু কথা। আর যদি সত্যিই হয়, আমরা 12টার আগেই আমাদের কাজ ছেড়ে এখান থেকে বেরিয়ে যাব। আর কিছু বলার আগে ভয়ানক একটা আওয়াজ শুনতে পায় ওরা। তারপর মিলি নিশির মতো অভিনয় করে, ওদের ভয় দেখায়, তাতে কাজও হয়।
ওরা ভয় পেয়ে সব সত্যি বলে দেয়, নিজেদের মুখে নিজেদের পাপের কথা স্বীকার করে। কিন্তু সবটা সুস্থভাবে শেষ হওয়ার আগেই ওরা রেকর্ডারটা দেখতে পায়, যেটা থেকে নিশির ওরকম ভয়ানক শব্দ হচ্ছিল। আর ওরা সবটা বুঝে যায়, ওটা নিশি আর অন্য কেউ ভয় দেখাচ্ছে। রাহুল এবার ওর বাবার ইশারাতে দারোয়ান রেকর্ডারটা অফ করে দেয়। কিন্তু সবটা সুস্থভাবে শেষ হওয়ার আগেই ওরা রেকর্ডারটা দেখতে পায়, যেটা থেকে নিশির ওরকম ভয়ানক শব্দ হচ্ছিল। আর ওরা এটাও বুঝে যায় যে ওটা নিশি না, অন্য কেউ। এটা ওদের ভয় দেখানো হচ্ছে। রাহুলের বাবার ইশারাতে দারোয়ান রেকর্ডারটা অফ করে দেয়। শব্দ থেমে যায়। রাহুলের বাবা নিজের আসল রূপ ফিরে আসে। গেম ওভার। তুই ভেবেছিলিস আমাদের ভয় দেখিয়ে আমাদের ফাঁসিয়ে দিবি? ভুল লোকের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিস। আর নাটক করে লাভ নেই। তুই যেই হোস সামনে আয়। মিলিকে এবার বাধ্য হয়ে সামনে আসতে হয়। এদিকে দীপ, রাহুল ওরা আর কোনো কথা শুনতে না পারায় চিন্তিত হয়ে পড়ে। রাহুলের বাবা সাথে সাথে একটা বন্দুক বের করে মিলির দিকে তাক করে। দুদিনের যোগী আমাদেরকে ফাঁদে ফেলতে চেয়েছিলি, এবার দেখ আমরা তোর সাথে কি করি। তোরও আমরা ওই একই অবস্থা করব যেটা আমরা নিশির সাথে করেছিলাম। রাহুলের বাবা বন্দুক নিজের পকেটে রেখে মিলির দিকে এগোতে থাকে। সাথে বাকি দুজনের একজন নিশিদের বাড়ির দরজা দিয়ে মিলির দিকে এগিয়ে যায়। মিলি পিছোতে থাকে। মিলি পিছোতে ওর পিঠ দেওয়ালে ঠেকে যায়। না থাকবি তুই, আর না থাকবে তোর কোনো প্রমাণ। দেখুন, আপনারা অনেক বড় ভুল করছেন। আপনারা এখান থেকে বেরোতে পারবেন না। কি আটকাবে আমাদের? তুই, বলে রাহুলের বাবা আর তার সঙ্গীরা হাসতে শুরু করে। মিলি হেল্প হেল্প বলে চিৎকার করে। সেদিনও নিশির এভাবে চিৎকার করেছিল, কেউ শোনেনি ওর কথা। আর আজও কেউ না তোর কথা শুনতে পারবে। তোকে বাঁচাবে। মিলির গলার আওয়াজও ঘরের বাইরে যাচ্ছে না। আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ হয়েছে। আমার এক্ষুনি ভিতরে যাওয়া উচিত, দীপ বলে উঠল। কিন্তু মিলি তো বলেছে কোনো সমস্যা হলে আমাদের জানাবে। আমাদের কি এভাবে যাওয়া ঠিক হবে? যাই হয়ে যাক, আমাদের ভেতরে যেতেই হবে। মিলির যদি কোনো বিপদ হয় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। ওরা সবাই নিশিদের বাড়ির দিকে যায়। ওদিকে রাহুলের বাবা নিশির গা থেকে ওড়না খুলতে যায়। ঠিক তখনই এক ভয়াবহ নারীকণ্ঠ শোনা যায়, যা শুনে সবার আত্মা চমকে যায়। সবাই ঘুরে দেখে এক ভয়াবহ কুৎসিত চেহারার নারী মূর্তি। দারোয়ান বলে ওঠে, কে? মিলি, নিশি। এটা আবার তোদের নতুন কি গেম? তোদের সঙ্গীকে বল এসব করে কোনো লাভ নেই। আমরা তোদের কোনো ফাঁদে পা দেব না। ওদের কথা শুনে নারী মূর্তির বিকট একটা হাসি দিয়ে বলে, আমি নিশি, তোদের জম। সেদিন তোরা আমার সাথে যা করেছিলি, আমি সেটা তোদেরকে আর অন্য কোনো বেশ সাথে করতে দেব না। সেদিন আমার আত্মনাদ কেউ শোনেনি, কিন্তু আজ আর না। আজ আর তোরা পার পাবি না। এবার রাহুলের বাবা ভয় পেয়ে নিশির দিকে গুলি চালায়, কিন্তু গুলি নিশির গা ভেদ করে চলে যায়। নিশির কিচ্ছু হয় না। এবার নিশি হাসতে থাকে। এবার রাহুলের বাবাও ভয় পেতে শুরু করে। আর এদিকে গুলির শব্দ শুনি দীপও ভয় পেয়ে রাহুল আর দীপ দুজনে মিলে নিশিদের বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। সাথে নিশির ঠাকুমা আর তান্ত্রিকও ছিল। এবার তোদেরকে কে বাঁচাবে? এবার আর তোদের আমার হাত থেকে নিস্তার। নিশি রাহুলের বাবার গলা টিপে ধরে। মিলি বলে ওঠে, নিশি, ওনাকে মেরো না। না, আমি ওদের ছাড়বো না। এই শয়তানদের আমি ছাড়বো না। ওরা আমার জীবন নষ্ট করেছে, আমার সন্তানকে মেরেছে, আর আজ তোমাকে। আমি জানি নিশি, ওরা তোমার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু তুমি যদি তার জন্য ওদের মেরে ফেলো তাহলে ওদের তো শাস্তি দেওয়া হবে না। জন্ম যেমন আমাদের হাতে থাকে না, তেমন আমরা চাইলেই কাউকে মারতে পারি না। ইতিমধ্যে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। তাই আমি চাই না এই পাপীদের মেরে তুমিও এদের মতো হয়ে যাও। কিন্তু আমি কথা দিচ্ছি, ওরা শাস্তি পাবে। আইন ওদের শাস্তি দেবে। সত্যি মিলি, তোমায় যত দেখছি আমি ততই অবাক হয়ে যাচ্ছি। এত কিছু হওয়ার পরেও তুমি আমার কথা ভাবছো। দরজা ভাঙতেই দীপ দৌড়ে মিলির কাছে গিয়ে মিলিকে জড়িয়ে ধরে।
তোমার কিছু হয়নি তো মিলি? তুমি ঠিক আছো তো? রাহুল, তুই আমাকে বাঁচাতে এসেছিস বাবা? দেখ, এরা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। বাঁচা আমাকে। না বাবা, আমি তোমাকে বাঁচাতে আসিনি। আর তুমি যা করেছো তারপর তো আমার তোমাকে বাবা বলে ডাকতেও ঘেন্না করছে। তুমি আমার অনাগত সন্তানকে মেরে ফেলেছো। আর আমার ভালোবাসার মানুষের সাথে যা করেছো, ছি, আমার বলতেও লজ্জা করছে। দীপ বলে ওঠে, পুলিশ এক্ষুনি চলে আসবে, ওরা কাছেই আছে। রাহুল এবার নিশির দিকে ঘোরে। নিশি। রাহুলের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমার সময় শেষ। আমার এবার যাওয়ার সময় হয়ে এসেছে। তোমরা সবাই ভালো থেকো। আর রাহুল, এই জন্মে তো তোমার সাথে আমার সংসার করা হলো না, তাই আমি চাই পরের জন্মে যেন আমি তোমাকেই আমার জীবন সঙ্গী হিসাবে পাই। নিজের আর আমার ঠাকুমার খেয়াল রেখো। ভালো থেকো। আসছি আমি। নিশি, আই লাভ ইউ। রাহুলের চোখ থেকে অবিরত জল ঝরেই পড়ছে। নিশি রাহুলের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে রাহুলকে হাসতে বলে নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। কিছুক্ষণ পুলিশ এসে রাহুলের বাবার সহ বাকিদের গ্রেপ্তার করে নিয়ে যায়। কিছুদিন পর বিচার হয়, ওদের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়। আদালতের বাইরে দাঁড়িয়ে, সত্যি মিলি, তোমার মতো মেয়ে হয় না। আজ তুমি ছিলে বলেই আমার নিশি ন্যায় বিচার পেল, ওর আত্মার শান্তি পেল। হ্যাঁ দিদি ভাই, সত্যি আজ তোর জন্য আমার নাতির খুনিরা শাস্তি পেল। আমার জন্য নয় গো ঠাকুমা, ঈশ্বর চেয়েছে তাই ওরা শাস্তি পেয়েছে। আমি তো শুধু নিমিত্ত মাত্র। এই জগতে কেউই অন্যায় করে কখনো বিনা শাস্তিতে পার পেয়ে যায় না। হয়তো কিছু কিছু এমন আছে যা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বর সব দেখছেন। ওনার আদালতে কেউ অন্যায় করে পার পেয়ে যায় না। এক না এক সময় তাকে তার কর্মফল ঠিকই ভোগ করতে হয়। আজ থেকে ওই গ্রাম আর অভিশপ্ত নয়। রাত 12টার পরে লোকে নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরোতে পারবে। কাউকে আর তাদের আপনজনকে হারাতে হবে না। গ্রামটা আবার লোকজনে ভরে উঠবে। আজ এখানেই নিশি রাতের গল্পের অবসান।